বাংলার জামাই ইউনূস হারাবেন তৃণমূলকেও। লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে ইউনূসের, কারণ বাংলাদেশ দুর্নীতিতে ক্রমশই এগিয়ে চলেছে। কিন্তু কে বলছেন এই কথা? মোহাম্মদ ইউনূস, নোবেল জয়ী। বাংলাদেশের মানুষেরা বলেন ইউনূস হচ্ছেন সে দেশের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত ব্যক্তি, এবং এটা গোটা বিশ্বের কাছে এটা লজ্জার যে সুদের টাকায় ধনী হয়ে তিনি নোবেল পুরস্কার পেয়েছেন, এবং নোবেল পুরস্কার পাওয়ার পর সেই যে পরিচিতি সেটাকে কাজে লাগিয়ে দিনের পর দিন নিজের সম্পদ বাড়িয়েছেন। কোনোদিনও বাংলাদেশকে ভালোবাসেননি, নিয়ম মেনে করটুকু দেননি। আমরা মনে করি এই বাংলায় যে সবচেয়ে দুর্নীতি বেশি তৃণমূলের। এটা ঠিক। এই দলের বালি, গরু, সোনা, কয়লা, শিক্ষা, মানুষের খাবার, এমনকি মিড ডে মিলের চাল, ছাত্রছাত্রীরা যে চাল খায় তারও ভাগ, তারও সিন্ডিকেট, তারও কমিশন, তারও কাটমানি এই বাংলায় আছে। সেই হিসেবে ইউনূস হচ্ছেন তৃণমূলের মাসির ছেলে। ওই যারা প্রবাদ আছে না, মাস্তুতো ভাই, সেই রকম। আবার বাংলার জামাইও, কারণ ইউনূসের যে বর্তমান স্ত্রী তিনি এই বাংলার মেয়ে। বর্ধমানেই তার জন্ম, লেখাপড়া বর্ধমান শহরে। সেই বাংলার জামাই বাংলার শাসক দলকে চ্যালেঞ্জ ছুড়ছে। সেসব নিয়ে আজকের আলোচনা। যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পিনাক কি বলছে। আর এখন দেখুন এবং শুনুন পিনাক কি বলছে। সম্প্রতি বাংলাদেশে একটা অনুষ্ঠানে মোহাম্মদ ইউনূস বলেছেন যে দুর্নীতি দেশটাকে শেষ করে দিচ্ছে। দেশটার ব্যবসা বাণিজ্য কোনো কিছুতেই উন্নতি সম্ভব নয় যদি দুর্নীতি বন্ধ না করা যায়। শুনুন একবার। দেশবাসীর মতো আন্তর্জাতিক সম্প্রদায়ও চায় আমরা দুর্নীতি মুক্ত হই, কারণ তারা আমাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ করতে চায়। দুর্নীতি মুক্ত হতে না পারলে ব্যবসা বাণিজ্য কিছুই চলবে না। দুর্নীতি থেকে মুক্ত হওয়া ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। এই প্রসঙ্গে তিনি এটা বলেছেন যে তার সংযোজন ছিল যে কোনো যদি দুর্নীতির মাপকাঠি হয় তাহলে দেখা যাবে বাংলাদেশ গোটা বিশ্বের মধ্যে ক্রমশ এগিয়ে চলেছে, এবং যে দুর্নীতিগ্রস্ত দেশের যে তালিকা তার সবার ওপরে, আসলে তালিকার সবচেয়ে নিচের দিকে। সততা বলে আমাদের দেশে কোনো জিনিসই নেই, এটা বলেছেন স্বয়ং মোহাম্মদ ইউনূস। ইউনূসের দুর্নীতির কথা এবং তিনি যে তৃণমূলকে হারাতে পারেন সে নিয়ে আলোচনা করব। তবে তার আগে একবার দেখে নেওয়া যাক বাংলাদেশের দুর্নীতির হালটা ঠিক কি। 2024 সালের যে সমীক্ষা, তাতে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ 180টা দেশের মধ্যে এই সমীক্ষা হয়েছিল। তাতে বাংলাদেশ দুর্নীতিতে এগিয়ে থাকা দেশের মধ্যে 14তম। 2023 সালে বাংলাদেশ দুর্নীতিতে 100-র মধ্যে পেয়েছিল 24, গত বছর পেয়েছে 23। বুঝতে পারছেন তো, এই নম্বর যত কম পাওয়া সেই দেশ তত দুর্নীতিগ্রস্ত। এই যে দুর্নীতি, এই দুর্নীতির জন্যই তো ইউনূস বলেন যে তার মাথা হেঁট হয়ে যাচ্ছে। ওই অনুষ্ঠানটায় তিনি এই মাথা হেঁট প্রসঙ্গে কি বলেছেন একবার শুনুন আপনারা। কাজের লোক হয়তো সে, কিন্তু সে সার্টিফিকেট নিয়ে এসছে, মেডিকেল ডক্টরের সার্টিফিকেট। জলজন্ত আমরা দেখতেছি ডাক্তার হতেই পারে না, দেখা যাচ্ছে ডাক্তার না সে, কিন্তু সার্টিফিকেট নিয়ে এসছে ডাক্তারের সার্টিফিকেট। ওই ডাক্তারের সার্টিফিকেট নিয়ে চাকরি নিয়ে এখানে এসছে। আমরা কতটা বাছাই করবো? আমরা লজ্জায় মাথা হেঁট হয়ে যায়। শুনলেন তো, আরব আমির শাহিতে গিয়ে তিনি দেখেছেন যে ডাক্তারি সার্টিফিকেট নিয়ে ওখানে গিয়ে অনেকে সাধারণ পরিচারিকার কাজ করছেন, অন্য চাকরি বাকরি করছেন। এবার ইউনূস আপনাকে বলছি, আপনি শুনুন। এই বাংলায়, এই কলকাতা শহরে অনেক বাংলাদেশি তারা চিকিৎসার নামে আসেন। এই বাংলায় এসে অনেক বাংলাদেশি দুষ্ট চক্রের সঙ্গে যোগাযোগ করে আধার কার্ড বানিয়ে নেয়, ব্যাংক অ্যাকাউন্ট খুলে নেয়, ভারত সরকারের সুযোগ সুবিধা গ্রহণ করে। তৃণমূল কংগ্রেসের ছত্রছায়ায় থেকে তারা ভোটার লিস্টের নামও তুলে নেয়। আপনাকে জানিয়ে রাখি ইউনূস একবার এক বাংলাদেশি অভিনেতা ফিরদৌস আহমেদ এই রাজ্যে এসে তৃণমূলের হয়ে নির্বাচনের প্রচার করেছেন। তিনি বাংলাদেশের নাগরিক আর ভারতের নির্বাচনে প্রচারে অংশ নিয়েছেন। শেষে ধরা পড়লে তাকে দেশে ফেরত পাঠানো হয়। মূল কথায় ফেরা যাক। বাংলার মানুষ এখন তৃণমূল আর দুর্নীতিকে না সমার্থক শব্দ মনে করে। ধরুন পার্থ, কেষ্ট, বালু, এরা তো আছেনই। এরা কেউ শিক্ষা বেচে, কেউ চাল বেচে, সবাই রাজ্যের সম্মান বেচে
এসব জেলে গেছেন। কিন্তু যারা যাননি এমন অনেক বুড়ি বুড়ি নেতা আছে, তাদের বিরুদ্ধে ভুরি ভুরি অভিযোগ, তারা ছোট বড় মেজো হাজার হাজার কোটির দুর্নীতি। তবে সেসব যদি মেলানো হয় একটা দল এবং এই রাজ্যে মানে প্রশাসনিকভাবে একটা দুর্নীতি চালানো হয়, তার হিসাবে ব্যক্তি ইউনূসকে যদি ধরা হয় তাহলে তিনি দুর্নীতিতে এগিয়ে তৃণমূলকে বলে বলে গোল দেবেন। কেন বলছি জানেন? ইউনূস এর জীবনটা একটু দেখা যাক। ইউনূস প্রথম বিবাহ করেন এক রাশিয়ানকে, তার নাম ছিল ভেরিনা ফোরোস্টেনকো। পরে এক কন্যা হয় মনিকা। মনিকা এখন নিউ ইয়র্কে থাকে। এরপরে ভেরিনাকে ডিভোর্স দিয়ে দেন, তালাক দেন। তালাক দিয়ে তিনি আবার বিয়ে করেন এই বর্ধমানের মেয়ে আফরিজা ইউনূসকে, যদিও পরিচয়টা হয়েছিল বিদেশে। এই দ্বিতীয় পক্ষের এক কন্যা আছে ডিনা। এখন ইউনূসের সমস্যা তৈরি হয়েছে এই মনিকাকে নিয়ে, যে মেয়ে আমেরিকায় থাকে। কারণ ডোনাল্ড ট্রাম্পের সরকার আর তার আগে হিলারি ক্লিনটনের সঙ্গে ইউনূসের দহরম মহরম মানে মারাত্মক ছিল। এমনকি ক্লিনটনের একটা ফাউন্ডেশন আছে, সেই ফাউন্ডেশনকে ইউনূস 2.5 কোটি টাকা সাহায্য করেছিল। বাংলাদেশ সাহায্য করেছিল আমেরিকায়। হিলারি ক্লিনটন যখন ইউএস সেক্রেটারি অফ স্টেট, তখন রাশি রাশি ডলার বাংলাদেশে এসেছে ইউনূসের নামে। কেন এসেছিল সেটা পরে বলবো। এবং এটাও শোনা যায় যে ইউনূস একবার রাজনৈতিক দল খুলতে চেয়েছিলেন, তখন তাকে এই আর্থিক সাপোর্টটা দিয়েছিলেন হিলারি ক্লিনটন। একটা সময় শেখ হাসিনাকে আমেরিকার পক্ষ থেকে যে হুমকি দেওয়া হয় সেটা নাকি ইউনূসের কথাতেই মার্কিন সাহায্য বন্ধ করে দেওয়া হবে, এইসব হুমকি দিয়ে চাপে রাখা হতো শেখ হাসিনাকে। এইসব অভিযোগগুলো এখন উঠে আসছে। আর ওদিকে মনিকা ইউনূস, মোহাম্মদ ইউনূসের বড় মেয়ে, সে ট্রাম্প প্রশাসনের কাছে এখন বেশ চাপে আছেন। 2006 সালে যখন ইউনূস নোবেল শান্তি পুরস্কার পেলেন, তখন তিনি একবার কলকাতায় এসেছিলেন। তারপরে তখন আমি ইটিভিতে চাকরি করতাম, তো ইটিভিতে তার একটা সাক্ষাৎকার দেওয়ার ছিল, তাই তিনি স্টুডিও এসেছিলেন। এবং তখন ওই যা হয় আর কি, অফিসে একজন নোবেল লরিয়েট এসছেন, আগ্রহ নিয়ে এই পরিচয় হয়েছিল। এবং সেই সময় আমি ইউনূসের লেখা গ্রামীণ ব্যাংক ও আমার জীবন বইটা আমি কিনেছিলাম এবং ইউনূসকে নিয়ে সইও করিয়ে নিয়েছিলাম। এবং সেই বইটা পড়ে আমি না খুব আমি কি বলবো যে আমার মধ্যে একটা উদ্বুদ্ধ হয়েছিলাম বলা যেতে পারে, যে এইভাবে গ্রামের ছোট ছোট মানুষকে সাহায্য করে দেশের অর্থনীতি। এবং ইউনূসের একটা 3-0 থিওরি আছে, এটা নিয়ে পড়াশোনা করেছিলাম, যেখানে বলা হচ্ছে দারিদ্র, বেকারত্ব এবং কার্বন নিঃসরণ মুক্ত পৃথিবী গড়া। এটা তো ভালো কাজ এই সময়ের। কিন্তু পরে জানতে পারি ইউনূস আসলে সুদখোর। গরিব মহিলার থেকে ঋণ নিয়ে মোটা অঙ্কের সুদ নেয় তার গ্রামীণ ব্যাংক। মানে আমাদের এই সুপ্রাচীন কাল থেকে যে চলে আসছে না, মহাজনরা গরিবের কাছ থেকে ওই সুদের বিনিময়ে টাকা লগ্নি করে এবং পরে সুদ সমেত ঋণ আদায় করে, ঠিক সেই পদ্ধতিটাই উনি নোবেল লরিয়েট, শান্তিতে নোবেল কেন পেয়েছিলেন কেউ জানে না, এটা করতে তার সংগঠন এখনো করে। মোহাম্মদ ইউনূস যে ক্ষুদ্র ঋণের ব্যবসা শুরু করেছিলেন, তার পেছনেও না মূলত ছিল লাভ আর লোভের অঙ্ক। এই লাভ আর লোভের বশবর্তী হয়ে তিনি একের পর এক সংস্থা খুলেছেন এবং তার দুর্নীতির বহিঃপ্রকাশ ঘটতে শুরু করে। একের পর এক সংগঠন, মানে গ্রামীণ ব্যাংকের টাকায় ডক্টর ইউনূস গড়ে তুলেছিলেন তারই নিয়ন্ত্রণাধীন 28টি প্রতিষ্ঠান। মানে এই প্রতিষ্ঠানগুলো ছিল আসলে সরকারের টাকা আত্মসাৎ করা, ব্যাংকে সাধারণ মানুষের টাকা নিয়ে ভোগ করা, এবং তার আত্মীয় স্বজন ঘনিষ্ঠ তারাই এসব সংস্থার মাথায়। ফলে তাদের জীবনযাপন একেবারে উচ্চ কোটির জীবনযাপন হয়ে যায়। কিন্তু টাকাটা গরিব মানুষের, বিশেষত গরিব মহিলাদের। হাজার হাজার কোটি টাকার মালিক বলেছেন উনি। 2023 সালেই শুধু একটা বছরে 15 কোটি টাকা আয়কর ফাঁকির অভিযোগ ছিল মোহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। নোবেল লরিয়েট তিনি। গরিব মানুষের সুবিধা করে দেওয়া হবে বলে যে ব্যাংক, সেই ব্যাংকের বিরুদ্ধেও কোটি কোটি টাকার জালিয়াতির অভিযোগ ওঠে। মানে যারা বিনিয়োগ করেছেন তারা তোলেন এবং গ্রামীণ কল্যাণ বলে একটি নতুন সংগঠন করেন। এইটা হয়ে যায় ইউনূসের কাছে যাকে বলে ওই সোনার ডিম পাড়া হাঁস। গ্রামীণ কল্যাণের মাধ্যমে তিনি আরো 13টি প্রতিষ্ঠান তৈরি করেন। যেসব প্রতিষ্ঠান হয়েছিল তারই একটা হচ্ছে গ্রামীণ টেলিকম লিমিটেড। মানে বাংলাদেশে যে গ্রামীণ ফোন, এই গ্রামীণ
টেলিকম লিমিটেডেরই একটা প্রোডাক্ট, এবং এটাই হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় টেলিকম সংস্থা। গ্রামীণ ফোনের লাভও প্রচুর, প্রতি বছর নিট মুনাফাই 1000 কোটি টাকার বেশি, অথচ গ্রামীণ ফোনের লভ্যাংশ 9-6 করা, আর টেলিকমের মানে মূল কাজটাই ওটা। গরিব কল্যাণের টাকা আসছে গ্রামীণ টেলিফোনে, অথচ গ্রামীণ টেলিফোন সেই টাকা দিয়ে বড় মুনাফা করছে গ্রামীণ ফোনের মাধ্যমে, এবং সেই টাকা 9-6 করছে। এরপরে আবার গ্রামীণ টেলিকমের টাকা দিয়ে আরো 28টি প্রতিষ্ঠান তৈরি করেন মোহাম্মদ ইউনূস। তার বেশিরভাগেরই মাথায় তিনি, বাকিগুলোর মাথায় তার আত্মীয় স্বজন ও ঘনিষ্ঠরা। এতগুলো সংগঠন, এই সংগঠনগুলোর মিলিয়ে যদি কর ফাঁকির হিসেব করা হয়, সেটা 1000 কোটি টাকার বেশি। ভাবা যায় 1000 কোটি টাকার বেশি কর ফাঁকি দেওয়া হয়েছে গ্রামীণ ফোনের। এবং গ্রামীণ ফোন কিন্তু জানবেন একটা মানে খুব লাভজনক একটা ব্যবসা, আর তিনি দেশের দুর্নীতির জন্য তার মাথা হেঁট হয়ে যায় বলে বলেছেন। কেন বলেছেন না, বিদেশের মাটিতে সেখানে তো তার একটা অন্য পরিচয়, সেই পরিচয়টা নষ্ট হয়ে যাচ্ছে, তাই তিনি বলেছেন। ইউনূসের ব্যক্তিগত 3টি ব্যাংক অ্যাকাউন্ট আছে। এর মধ্যে 2000 সালে যেটা খোলা হয় ওদেশের সাউথ ইস্ট ব্যাংকে, এটাই তার মূল অ্যাকাউন্ট। এই অ্যাকাউন্টে 2000 সাল থেকে 2023 সাল মানে 24 বছর 118,27,76,368 টাকা বিদেশি সাহায্য এসেছে। ভেবে দেখুন, এইটা কিন্তু পুরোটাই নোবেল লরিয়েট আমি, এই পরিচয় দিয়ে বিদেশ থেকে তার টাকা আসে। এবং এর যে বেশিরভাগ টাকাটা 47,79,96,652 টাকা এসেছে যখন ওই সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার এখন যেমন আছে উনি, তেমনি আগেও যখন ছিলেন, তখন মনে হয় ফখরুদ্দিন আহমেদ, ওই 2007 সালের পরে 2006 ওনার নোবেল, আর 2007 মানে মনে রাখতে হবে সেই সময় এই মোহাম্মদ ইউনূস একটা রাজনৈতিক দল তৈরির উদ্যোগ নিয়েছিলেন। সেই দল যখন রাজনৈতিক দল তিনি গড়ছেন, সেই সময় এত টাকা আসে। তার মানে কি, বাংলাদেশে রাজনৈতিক দল ইউনূস করবে, তার জন্য তার বিদেশি বন্ধুরা মানে মূলত আমেরিকার বন্ধুরা টাকা ঢেলেছিল কি লক্ষ্যে, তাদের কি পাওয়ার ছিল বাংলাদেশ থেকে বাংলাদেশকে নিয়ন্ত্রণে নেওয়ার জন্য। মোহাম্মদ ইউনূস তিনি দেশের যখন একটুখানি ঘোলা জল, সেই সময় নির্বাচিত সরকার নেই, সেই সময় একটা রাজনৈতিক দল গড়তে গেলেন, এবং তাতে কোটি কোটি ডলার এলো বিদেশ থেকে। বন্ধুরা, মজার একটা ব্যাপার আছে জানেন, 2020-21 অর্থ বছরে ডক্টর ইউনূস কি করেন, তার ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে সব টাকা তুলে নেন, এবং টাকা তুলে নিয়ে ইউনূস ট্রাস্ট গঠন করেছেন। কেন ট্রাস্ট গঠন করেছেন? বাংলাদেশের এরাই বলে যে তাদের দেশের যে নিয়ম, তাতে ট্রাস্টের টাকা আয়কর মুক্ত ভাবে যে মুনাফা হবে, তার লাভটা বেশি হয়, এইটার জন্যই নাকি তিনি এমন ঘটিয়েছিলেন। কিন্তু বাংলাদেশের আইন অনুযায়ী এই ধরনের ফান্ড করার জন্য 15% কর দিতে হয়, সেটা তিনি দেননি। মানে আয়কর দিতে হবে না বলে ট্রাস্ট করলেন, কিন্তু ট্রাস্ট করতে গেলে যে মূলধনের 15% কর দিতে হয়, সেটা তিনি দেননি। এ নিয়ে মামলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড তার এগেইনস্টে মামলা করে। কিন্তু এখন তিনি ক্ষমতায় আসার পর নিজের অভিযোগগুলো একে একে সব মুছে ফেলতে চাইছেন। আমি কতগুলো খবরের ক্লিপিংস দেখাচ্ছি, যেগুলো বাংলাদেশের বিভিন্ন সংবাদপত্র, এমনকি বিবিসি, তারা বলছে যে এই ইউনূস যখনই অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন, তারপর থেকে একে একে তার বিরুদ্ধে ওটা বিভিন্ন অভিযোগ, বিভিন্ন মামলা, সেগুলো মুছে দিতে চাইছেন। সেই তিনি দুর্নীতির জন্য লজ্জা পাচ্ছেন, তার মাথা হেট হয়ে যাচ্ছে। তবে এই ব্যাপারে কিন্তু ইউনূস তৃণমূলকে হারাতে পারবেন না। তৃণমূল এগিয়ে, তৃণমূলের কেউ কখনো দুর্নীতির জন্য ক্ষমা চেয়েছে? পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির খাটের তলা থেকে যখন রাশি রাশি নগদ টাকা বেরোলো, তখন পার্থ চট্টোপাধ্যায়কে দুষ্ট করা হয়েছে, তার জেলে যাওয়ার পর তাকে দল থেকে তাড়ানো হয়েছে, মন্ত্রিত্ব গেছে, সব গেছে, কিন্তু দল ক্ষমা চেয়েছে? এই যে 26,000-এর চাকরি চলে গেল, একবার কোন নেতা বলেছে এ ভারী অন্যায় হলো, আমরা লজ্জিত, আমরা দুঃখিত, আমাদের মাথা হেট হয়ে যাচ্ছে? মুখ্যমন্ত্রীর কথা বাদে দিলাম, তিনি কখনো বলেন না। তিনি এই 26,000 চাকরি চলে যাওয়ার জন্য বিরোধী দলেদের দোষ দিচ্ছেন।
অথচ আদালত বলেছে যে সরকার পাপ করেছে বলেই এই প্রায়শ্চিত্ত, অথচ তিনি বিরোধী দলেদের দোষ দিচ্ছেন, দিল্লির সরকারকে দোষ দিচ্ছেন, এমনকি সম্প্রতি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেও দোষ দিয়েছেন। তিনি ভালো থাকতে চাইছেন, সামনে আরো অনেক সুযোগ আসবে ক্ষমা চাইবার, সামনেই টেট মামলার রায় বেরোতে পারে। এই রাজ্যে 12 লাখ ওবিসি সার্টিফিকেট বাতিল হয়ে গেছে, কোনো সরকারি স্কুল কলেজে ভর্তি করা যাচ্ছে না ছাত্রছাত্রীদের, সব জায়গায় ভর্তি বন্ধ হয়ে আছে। কেউ ক্ষমা চেয়েছে? তৃণমূল ক্ষমা চাইতে জানে না। নোবেল জয়ী হিসেবে চিরকাল ইউনূস সেলেব হয়ে থেকেছেন, নোবেল পেয়েছেন শান্তির নোবেল। সেই শান্তির নোবেল পাওয়া মানুষটা বাংলাদেশে দিনের পর দিন অশান্তিতে মদদ দিয়ে চলেছেন। তার আমলে যেভাবে হিন্দু নিধন চলছে, হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, হিন্দুদের দেশ ছাড়া করার প্রক্রিয়া চলছে, তার জন্য মনে হয় উনি একটা ডবল শান্তি পুরস্কার পাওয়ার যোগ্য। এই আলোচনা কেমন লাগলো জানিয়ে অবশ্যই কমেন্ট করুন, লিখুন মনের কথা। আর ভালো লাগলে বন্ধুদের শেয়ার করুন, খারাপ লাগলে শত্রুদের। আপনারা সবাই খুব খুব ভালো থাকবেন।